আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহিনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহিনাজ লোকনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস নিরি, তৃতীয় পর্ব। নীরু চলে গেলে নিরির মনে হলো সে কোনো এক গভীর শূন্যতায় পড়েছে। এই শূন্যতাটা খুব কষ্টের। কষ্টের সাথে ভয়ও যোগ হয়েছে। তার কেন যেন মনে হচ্ছে আশেপাশের যে কোনো একটা রোবট আবার সক্রিয় হয়ে তাকে হত্যা করবে। সে কিছু করতে পারবে না। এরকম একটা অনুভূতি তাকে দ্রুত মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। সময়ও যাচ্ছে না। মনে হচ্ছে পৃথিবীতে এখন বুঝি সময়ের গতি সবচেয়ে কম। হাতের ঘড়িতে একটা সেকেন্ড পার হওয়ার পর দ্বিতীয় সেকেন্ড যেন আর পার হচ্ছেই না। কেন এমন হচ্ছে বুঝতে না পেরে নিরি নিজেই নিজেকে প্রশ্ন করল। উত্তরও পেয়ে গেল। তার এখন যতটা না পিপাসার কষ্ট, তার থেকে বড় কষ্ট একাকিত্বের। কিছুতেই সে একা থাকতে চাচ্ছে না। মনের মধ্যে তার এরকম একটা বিশ্বাস জন্মেছে যে একা থাকলেই সে মারা যাবে। নিরি পিছনের দেয়ালের ফাটল দিয়ে বারবার বাইরে তাকাচ্ছে। ফাটলে আলোর তীব্রতা এখন অনেক কম। বোঝা যাচ্ছে বাইরে দিনের আলো কমে আসছে। তাহলে কি দিন শেষ? হতে পারে। কারণ ঘড়ি দেখে সে বুঝল সার্ভার রুমে সে প্রবেশ করেছে প্রায় 11 ঘন্টা হয়েছে। যখন ভিতরে প্রবেশ করেছিল তখন পৃথিবীর সময় অনুসারে সকাল ছিল। এখন পরন্ত বিকেল কিংবা সন্ধ্যা হওয়াটাই স্বাভাবিক। হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠের 12 কিলোমিটার নিচে সূর্যের আলো আসবে কিভাবে? বাস্তবে এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা কি অন্য জগৎ? তা কিভাবে সম্ভব? এমন কি হতে পারে মৃত্যুর পর সে নতুন কোনো জগতে এসে আছে? মৃত্যুর পর এরকম নানা জগতের কথা সে শুনেছে। হয়তো এই জগৎটা তারই একটি। কিন্তু এটাও বা কিভাবে সম্ভব? তার মৃত্যু হলো কখন? সে তো মনে করতে পারছে না। আসলেই কি তার মৃত্যু হয়েছে নাকি সে বেঁচে আছে? উত্তরটা সে খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না বলেই মনে মনে ঠিক করলো প্রশ্নটা সে নীরকে করবে। কিন্তু নীর আসছে না কেন? 10 মিনিট তো পার হয়ে গেছে। নীর বলেছে সে সময়ের হিসাব বোঝে। তাহলে দেরি করছে কেন? নীরর হাতে কি ঘড়ি ছিল? ঠিক মনে করতে পারল না সে। আরও অনুভব করলো সে অনেক কিছুই মনে করতে পারছে না। কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যা সে মনে করতে পারছে তা হলো শুধু নীরর মুখটা। বারবার তার চোখের সামনে নীরর সুন্দর মুখটা ভেসে উঠছে। কিন্তু সে নীরকে এভাবে কল্পনায় দেখতে চাচ্ছে না, বাস্তবে দেখতে চাচ্ছে, একেবারে সামনাসামনি। অবশেষে নীর ফাটল দিয়ে ভিতরে প্রবেশ করলো। নীরকে আসতে দেখে নীরি বুকের মধ্যে চেপে রাখা বাতাসটা ছেড়ে দিল। সে অনুভব করলো তার এখন ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। একই সাথে সে আরো উপলব্ধি করলো যে সে বেঁচে আছে এবং সত্যিই বেঁচে থাকবে। নীর পানি নিয়ে এসেছে, সাথে কিছু আপেলও এনেছে। পানি আর ফল নিয়ে নীরির পাশে আসতেই নীরি পাগলের মতো এক বোতল পানি খেয়ে ফেলল। তারপর কৈফিয়ত চাওয়ার মতো বলল, তুমি এত দেরি করলে যে? নীর অপ্রস্তুত ভঙ্গিতে বলল, দেরি করেছি বুঝি? আমি 10 মিনিটের মধ্যেই আসার চেষ্টা করেছি। তুমি 2 মিনিট দেরি করেছ। ফল আর কিছু গাছের পাতা আনতে গিয়ে বোধহয় দেরি হয়ে গেছে। গাছের পাতা দিয়ে কি করবে? এই পাতাগুলো চিবিয়ে খেলে শরীরের ব্যথা কমে যায়। আমার ব্যাগে প্রয়োজনীয় ওষুধ আছে। তাহলে পাতাগুলো বেটে তোমার ক্ষতস্থানে লাগিয়ে দিতে হবে, দেখবে দ্রুত সেরে উঠবে। নীরি আবার পানি খেয়ে মাথাটা মেঝেতে ছেড়ে দিল। নীর ব্যাগটার দিকে তাকিয়ে বলল,
তুমি অনুমতি দিলে আমি ব্যাগটা তোমার মাথার নিচে দিয়ে দিতে চাচ্ছি। এতে তুমি ভালো অনুভব করবে। নীরি মুখে কিছু বলল না, শুধু উপরের নিচে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। নীরু ব্যাগটাকে এনে নীরির মাথার নিচে দিতে নীরির সত্যি ভালো লাগতে শুরু করলো। বেশি পানি খেয়ে ফেলার কারণে পানি তার পাকস্থলী থেকে বের হয়ে আসতে চাচ্ছিল, এজন্য বেশ খারাপ লাগছিল। এখন মাথাটা উঁচু হয়ে ভালো লাগছে। নীরু এবার বলল, তোমাকে একটা আপেল দিই, খাও, তাহলে শরীরে শক্তি ফিরে পাবে। নীরির সত্যিই ক্ষুধা লেগেছে। বলতে লজ্জা লাগলেও শেষ পর্যন্ত সে বলল, দাও। নীরু বড় একটা আপেল এগিয়ে দিলে নীরি বলল, এত বড় আপেল পেলে কোথায়? জঙ্গলের মধ্যে অনেক গাছ আছে। এই জঙ্গলটা কোন জায়গার? রোবটেরা তৈরি করেছে। নীরি চোখ কুঁচকে বলল, রোবটেরা তৈরি করেছে? কি বলছো? আজ কোনো রোবটকে চলাচল করতে দেখেছো? ওরা কি এখনো সক্রিয় আছে? আমি জানি না, 2 দিন আগ পর্যন্ত ছিল। গত 2 দিনের পরের খবর আমি জানি না। জানো না কেন? শেষ রোবট স্টেশন পার হয়েছি 2 দিন আগে। নীরি আপেলে একটা কামড় দিয়ে বলল, তোমার কথা আমি কি বুঝতে পারছি না। তুমি আসলে কে? তোমাকে আগেই বলেছি আমার নাম নীরো। আমি কে আমি জানি না, শুধু জানি আমি মানুষ, পুরুষ মানুষ। আসলে মানুষ 2 প্রকার, পুরুষ এবং নারী। আমি পুরুষ, তুমি নারী। আমরা মোট 31 জন বেঁচে আছি। সবাই মাটির নিচে থাকি। রোবটেরা বলেছে জায়গাটার নাম নিনিন। এই নিনিনে গাছপালা, হ্রদ, নদী সব কিছু আছে। এখানে আমরা যে যার মতো স্বাধীনভাবে বেঁচে আছি। অবশ্য 6 আর 11 বছরের যে 10 জন শিশু বেঁচে আছে, ওরা সবাই দিওফের কাছে থাকে। দিওফ হলো আমাদের নেতা, বয়স 46 বছর, আর 4 বছর পর্যন্ত আমাদের সাথে থাকবে। বয়স 50 হলে পৃথিবীর উপর যাবে। নীরি চোখ বড় বড় করে বলল, কে বলেছে তোমাকে? রোবটেরা বলেছে আমাদের এখানে 50 বছরের উপরে কেউ থাকতে পারে না। আসলে নিনিনের সবকিছু রোবটদের নিয়ন্ত্রণে। প্রতি 5 বছর পর পর আমাদের সৃষ্টি করা হয়, এবং 5 জন করে। গত বছর যাদের সৃষ্টি করা হয়েছে ওদের বয়স এখন 6 বছর। কারণ যাদের সৃষ্টি করা হয় তাদের 5 বছর বয়সেই সৃষ্টি করা হয়। এর কম বয়স হলে নিনিনের প্রতিকূল পরিবেশে ওরা টিকতে পারে না। 5 বছরের ওদেরকে বাঁচিয়ে রাখতে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয়। নিনিনে এখন 6 বছরের 5 জন, 11 বছরের 5 জন, 16 বছরের 4 জন, 21 বছরের 4 জন, 26 বছরের 1 জন, অর্থাৎ আমি একা। 31 বছরের 3 জন, 36 বছরের 4 জন, 41 বছরের 4 জন এবং 46 বছরের 1 জন। এই মোট 31 জন আমরা বেঁচে আছি। আমাদের মূল নেতা দিওফ শূন্য নিনিনে থাকে। শূন্য নিনিন হলো আমাদের কেন্দ্র, এখান থেকে অনেক দূরে। তুমি বলেছিলে তুমি একা। তোমার সাথে যে অন্য 4 জনকে সৃষ্টি করা হয়েছিল তারা কোথায়? সবাই মারা গেছে। একজন পাহাড় থেকে পড়ে মারা গেছে, একজন মারা গেছে অসুস্থ হয়ে, তৃতীয় জন মারা গেছে সাপের কামড়ে, আর চতুর্থ জনকে কুমিরে ধরেছিল। শুধু তার শরীরের উপরের অংশ পাওয়া গেছে। নীরি অবাক হয়ে বলল, এখানে কুমির আছে? নিনিনে সব ধরনের হিংস্র প্রাণী আছে, এজন্য আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? সন্ধ্যা হয়ে গেছে। এখন তুমি যদি বাইরে যেতে চাও সেটা হবে তোমার জন্য বিপজ্জনক। অবশ্য তোমার যে অবস্থা, তুমি হাঁটতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আর যদি এখানে থাকো তুমি নিরাপদ। কি করবে তুমি?
নীরি পাল্টা প্রশ্ন করে বলল, তুমি কি করতে চাচ্ছ? আমাকে শুনানি নিয়ে ফিরে যেতে হবে। তাহলে আমার কি হবে? আমি জানি না তোমার কি হবে। নীরি চোখ বড় বড় করে বলল, আমার কি হবে তুমি জানো না মানে? আমি হাঁটা চলা তো দূরের কথা, উঠে বসতে পর্যন্ত পারছি না। আর তুমি আমাকে রেখে চলে যেতে চাচ্ছ? আমি যেতে চাচ্ছি এই কারণে যে আমার ধারণা তুমি আমাকে পছন্দ করছো না। কেন? তোমার এরকম ধারণা হচ্ছে? আমি লক্ষ্য করেছি তুমি প্রথম থেকে তোমার লেসার গানটা হাতে ধরে রেখেছ। আমার দিকে কয়েকবার তাকও করেছো। তার মানে আমাকে তুমি বিশ্বাস করছো না। এতে আমি বুঝতে পারছি আমি তোমার বিরক্তি কিংবা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব। তবে তার আগে তোমার যা যা লাগবে আমাকে জানালে আমি তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করে যাব। অবশ্য যদি তুমি চাও, কারণ তুমি মানুষ এবং আহত। আমি একজন আহত মানুষকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে যেতে পারি না। এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? নীরি খানিকটা অস্বস্তিতে পড়ল। নীরুর এই ধরনের কথার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নীরু আবার বলল, আমি আশা করছি নিশ্চয়ই তোমাকে কেউ না কেউ উদ্ধার করতে আসবে। উদ্ধারকারীরা অতি দ্রুত তোমাকে সুস্থ করে তুলবে। সেক্ষেত্রে আমার সাহায্যের তোমার প্রয়োজন হবে না। নীরি এবার বিড়বিড় করে বলল, নীরু, আমি দুঃখিত। আমার আচরণে বোধহয় তুমি কষ্ট পেয়েছ। সত্যি আমি তোমাকে দেখে ভয় পেয়েছিলাম। কেন? সেটা অনেক বড় ইতিহাস, তোমাকে পরে বলবো। তবে এখন আর আমার ভয় নেই। এই যে আমি লেসার গানটা দূরে ফেলে দিচ্ছি। কথাগুলো বলেই নীল লেসার গানটা সত্যিই দূরে ছুঁড়ে মারল। তারপর আগের মতোই ভিড় করে বলল, নীরু, তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন। তুমি আমাকে এভাবে ফেলে রেখে যেও না। তোমার যে অবস্থা তাতে আমার মনে হচ্ছে তোমার সেরে উঠতে অনেক দিন সময় লাগবে। কিন্তু আমাকে যে 3 দিন পর সুনয়নী ফিরে যেতে হবে। 3 দিনে তুমি সুস্থ হবে বলে মনে হচ্ছে না। কেন? তোমাকে 3 দিন পর ফিরে যেতে হবে। এটাই নির্ণয়ের নিয়ম। প্রতি সপ্তাহে আমরা একদিন একত্রিত হই। ওই দিন আমাদের নেতা দিয়ফ আমাদের প্রয়োজনীয় আদেশ নির্দেশ উপদেশ দেয় আর গুনে দেখে আমরা সবাই বেঁচে আছি কিনা। যদি কেউ ওই দিন হাজির না হয় ধরে নেওয়া হয় সে মারা গেছে। ঠিক আছে, 3 দিন পরে তুমি চলে যেও। আপাতত তুমি যেও না। তুমি বললে আমি যাব না, তোমার সাথেই থাকবো। কিন্তু তোমার সঙ্গীরা কখন আসবে? কখন তারা তোমাকে উদ্ধার করবে? আমি জানি না। আমি আসলে পৃথিবীর উপর থেকে এসেছি। আমি জানি নারীরা শুধু পৃথিবীর উপরেই থাকে, সেখানে অনেক নারী আছে। আমার বিশ্বাস তাদের কেউ তোমাকে উদ্ধার করতে আসবে। তারা জানে না আমার অবস্থান কোথায়। এখান থেকে কোনো রেডিও সিগন্যাল সেখানে পৌঁছাচ্ছে না। যদি পৌঁছাতো তাহলে তারা আমাকে উদ্ধার করার জন্য উদ্ধারকারীর দল পাঠাতো। কিন্তু এখন সেই সম্ভাবনা আর নেই। কারণ প্রথমত তারা আমার অবস্থান জানে না। দ্বিতীয়ত এখানে সার্ভার রুমে আসার পথটা বন্ধ হয়ে গেছে। কেউ কোনো দিন জানবে না আমি এখানে পড়ে আছি। তোমার সঙ্গীরা নিশ্চয়ই এই সার্ভার রুমের অবস্থান জানে। হ্যাঁ, জানে। তাহলে দেখবে একদিন কোনো না কোনোভাবে এসে হাজির হবেই। হলে হবে, কিন্তু সেটা কখন কিংবা কবে আমি জানি না। আপাতত 3টা দিন আমার সাথে থাকো, আমাকে সুস্থ হতে সাহায্য করো। তারপর আমি নিজেই বেঁচে থাকতে পারবো।
তোমার সাহায্য আর প্রয়োজন হবে না। ঠিক আছে, আমি থাকবো। কিন্তু তোমার যে অবস্থা, তাতে তোমার ভালো চিকিৎসা দরকার। তোমার মাথা ফেটে গেছে, কানের মধ্যে থেকে রক্ত বের হচ্ছে, চোখের উপরের অংশ কেটে গেছে। স্প্লিন্টারের আঘাতে গলার কয়েক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। বাম হাতের ক্ষতটা খুব মারাত্মক। তোমার পেটের কাপড়েরও রক্ত জমে আছে। মনে হচ্ছে সেখানেও স্প্লিন্টার লেগেছে। আর দুই পায়ের কথা না হয় বাদই দিলাম, এত কিছু চিকিৎসা এখানে করা সম্ভব না। তোমাকে শুনে নিতে পারলে ভালো হতো। ওখানে এক রোবট চিকিৎসক আছে, সে তোমাকে চিকিৎসা করতে পারতো। নীরি সাথে সাথে বলল, তোমার কি মাথা খারাপ? রোবট আমার চিকিৎসা করবে? বরং আমাকে পেলে হত্যা করবে। কেন? আমি ওদের এই সার্ভারকে অকেজো করে দিয়েছি, এটা ওরা জেনে গেছে। কাজেই ওরা আমাকে ছাড়বে না। ভুলেও কোনো রোবটকে আমার কথা বলবে না। অবশ্য যদি কোনো রোবট এখনো সক্রিয় থেকে থাকে। থাকবে না কেন? ওই যে বললাম, এই সার্ভারকে আমি অকেজো করে দিয়েছি, সকল প্রোগ্রাম মুছে ফেলেছি। এজন্য সকল রোবটের নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা। নীরু চিন্তিত ভঙ্গিতে বলল, ব্যাপারটা কেমন হলো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, অন্তত হিজুকে পেলে ভালোই হতো। হিজুকে? আমরা যে ৩১ জন পুরুষ বেঁচে আছি তাদের একজন। হিজুকে চিকিৎসা সংক্রান্ত জ্ঞান প্রদান করা হয়েছে। সে একজন ভালো চিকিৎসক। কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে ছাড়া আর কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি না। কেন? পুরুষেরা নিষ্ঠুর, নির্মম, অত্যাচারী। তারা পশুর থেকেও অধম। কথাগুলো বলতে গিয়েও বলল না নীরি, নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, আমি সেগুলো পরে বলবো। আপাতত তুমি আমার সাথে থাকছো, এটাই চূড়ান্ত, ঠিক? নীরু উপরে নিচে মাথা দুলিয়ে সম্মতি জানালো। নীরুকে সম্মতিসূচক মাথা নাড়তে দেখে নীরি মিষ্টি করে হাসল। আর সেই হাসি দেখে নীরু বলল, নীরি, তোমাদের নারীদের হাসি সত্যিই সুন্দর। তাই নাকি? মনে হচ্ছে তুমি আগে অনেক নারীর হাসি দেখেছ। ছবিতে দেখেছি, বাস্তবে দেখিনি। আজই প্রথম দেখলাম, এবং তোমাকে। আমিও আগে কখনো কোনো পুরুষকে দেখিনি, আজই দেখলাম, এবং তোমাকে। আমরা দুজনে সত্যি খুবই ভাগ্যবান, তাই না? দুজনে একসাথে কথাগুলো বলল, তারপর আবার একই সাথে হেসে উঠল। নীরির হাসিটা অবশ্য বিস্তৃত হলো না, কারণ তার উপরের ঠোঁটটা ফুলে থাকায় হাসলে ব্যথা করছে। তারপরও সে যতটুকু হেসেছে, সে হাসি দেখে নীরু মনে মনে বলতে বাধ্য হলো, নারীর হাসি সত্যিই সুন্দর। নীরি তার ব্যাগের মধ্যে থেকে ব্যথানাশক ওষুধ আর অ্যান্টিবায়োটিক্স বের করে খেয়েছে। এই ওষুধের ক্রিয়া শুরু হতে বেশ সময় লাগবে। এর মধ্যে নীরি বেশ কয়েকবার চেষ্টা করেও উঠে বসতে পারেনি। শুধু ডান হাতটাই সে নাড়াচাড়া করতে পারছে। বাম হাত বা দুই পা কোনোটাই কাজে আসছে না তার। দুটো পা ফুলে অবশ হয়ে আছে। পা ফোলা দেখে নীরু বলল, নীরি, আমার মনে হচ্ছে তোমার পায়ের অবস্থা খুব খারাপ। পায়ের মতো তোমার বাহুও ফুলতে শুরু করেছে। নীরি হতাশ ভঙ্গিতে বলল, তাই তো দেখছি। এরকম ফুলতে থাকলে সমস্যা হয়ে যাবে। আমার মনে হয় তোমার কিছুটা নড়াচড়া করা দরকার। একভাবে শুয়ে থাকলে ক্ষতি আরো বেশি হবে। আমি কি তোমাকে উঠে বসতে সাহায্য করব? নীরি কিছু বলল না, চুপ থাকলো। তার মনের মধ্যে এখনো অজানা একরকম ভয় কাজ করছে। নীরু ব্যাপারটা বুঝতে পেরে বলল, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। আর সুস্থ হতে হলে তোমাকে এই ধুলোর মধ্যে থেকে
ধুলোহীন একটা জায়গায় যেতে হবে। তার আগে দেখতে হবে তুমি বসে থাকতে পারো কিনা। নিরি চোখ বন্ধ করে চোখ খুলল। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তুমি আমাকে বসতে সাহায্য করো। আমি যে এতটা অসহায় হয়ে পড়ব ভাবতে পারিনি। নীরও নিরিকে ধরে উঠে বসতে সাহায্য করলো। নিরি উঠে বসতে পারল ঠিকই, কিন্তু তাতে নিরির জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হলো। হাত পায়ের ব্যথাটা মুহূর্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। তীব্র ব্যথায় তার হাত পা কাঁপতে শুরু করলো। চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে এলো। শেষ পর্যন্ত আর বসে থাকতে না পেরে আগের জায়গায় শুয়ে পড়ল। নিরির অবস্থা দেখে নীরও বলল, নিরি, তোমার অবস্থা খুব খারাপ, এতটা খারাপ যে আমি ভাবতে পারছি না। তোমার শরীরের তাপমাত্রাও বাড়ছে, এটা ভালো লক্ষণ না। নিরি অসহায় দৃষ্টিতে নীরোর দিকে তাকালো। তারপর হতাশ কণ্ঠে বলল, আমি এখন কি করব? তোমার কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি এইটুকু বুঝতে পারছি, আমার এখন উচিত ডাক্তার হিজুকে ডেকে নিয়ে আসা। কিন্তু সেটা করতে হলে আমাকে শূন্যনিনে যেতে হবে। শূন্যনিনে যেতে সময় লাগবে 2 দিন, আসতে 2 দিন, মোট 4 দিন। এই 4 দিন তুমি বেঁচে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি না না নীরো, তুমি আমাকে রেখে কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি ভয়েই মারা যাব। তুমি থাকলে আমি বেঁচে থাকব। নীরো এবার জোর দিয়ে বলল, তোমার যে অবস্থা তাতে আমি নিশ্চিত তোমার চিকিৎসা না হলে তুমি এমনিতেই মারা যাবে। এই মুহূর্তে তোমার ক্ষতগুলোর শুশ্রূষা করা খুব জরুরি। কিন্তু তুমি নিজে যেটা করতে পারবে না, কারণ তুমি নড়াচড়া করতে পারছো না, আবার আমাকেও কিছু করতে দিচ্ছ না। তাহলে তোমাকে বাঁচাবো কিভাবে? তো তুমি কি করতে চাচ্ছ? যেহেতু আমি ডাক্তার হিজুকে ডাকতে পারছি না, সেহেতু সবকিছু আমাকেই করতে হবে। প্রথমত আমাদের একটা নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। তবে এখন নতুন জায়গা খোঁজার সময় নেই, তাই এই জায়গায় থাকতে হবে। পিছনের ফাটলটা বড় দুটো পাথর দিয়ে বন্ধ করে দিলে ভিতরের কোনো ভয়ঙ্কর প্রাণী প্রবেশ করতে পারবে না। তখন আমরা নিরাপদ থাকব। দ্বিতীয় কাজ হবে তোমার বান্ধবী, যার নাম তুমি রিয়েনা বলে জানিয়েছ, তার শরীরটাকে বাইরের কোথাও সমাহিত করা। এরই মধ্যে রিয়েনার লাশ থেকে উৎকট গন্ধ বের হতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে লাশে পচন ধরবে। তখন এখানে থাকার মতো পরিবেশ থাকবে না। এরপর আমার কাজ হবে বাইরে থেকে বেশি করে পানি নিয়ে আসা। সেই পানি গরম করে তোমার শরীরের ক্ষতস্থানগুলোতে গরম ভাপ দেওয়া এবং সেখানে আমি যে পাতাগুলো এনেছি সেগুলো বেটে লাগিয়ে দেওয়া। এতে দ্রুত তোমার ব্যথা কমবে। এরপর সুন্দরভাবে ঘুমানোর জন্য এই সার্ভার রুমের ভিতরের জায়গা ঠিক করতে হবে। তোমার ঘুম খুব প্রয়োজন। অতঃপর কাজ হবে আগামীকালের খাবারের ব্যবস্থা করা। এগুলো করতে না পারলে নিশ্চিত তোমাকে আমি বাঁচাতে পারবো না। নীরি চুপচাপ কথাগুলো শুনছিল। নীরও যখন কথা শেষ করলো তখন সে মৃদু হেসে বলল, আমি তোমাকে সবকিছু করার অনুমতি দিচ্ছি। আমি তাহলে প্রথমে তোমার পায়ের জুতাগুলো খুলে দিই, কারণ তোমার পা আরো ফুলে গেলে জুতো খোলা সম্ভব হবে না। তাছাড়া এতে তোমার পায়ের আঙ্গুল পর্যন্ত রক্ত চলাচল করতে পারবে, তোমার ভালো লাগবে। নীরি উপরে নিচে মাথা দুলিয়ে সম্মতি জানালো। পায়ের জুতো খুলে দিতে নীরি অনুভব করলো সত্যিই তার ভালো লাগছে। তারপর নীরির পোশাকের উপর যে স্প্লিন্টার প্রতিরোধক জ্যাকেট ছিল, নীরু সেটাও খুলে দিল। কোমরের বেল্টটাও খুললো। এতে খুব হালকা লাগতে শুরু করলো নীরি। শরীরটাকে নীরি যতটা অক্ষত মনে করেছিল ততটা অক্ষত নেই। বিশেষ করে বাম পায়ের উরু এবং হাঁটুর নিচের মাংসপেশি অনেকটা থেতলে গেছে। যে রোবটটা তার বাম পায়ের উপর পড়েছিল সেটার ওজন অনেক বেশি ছিল। তা না হলে মাংসপেশি এভাবে থেতলে যেত না। মাংস থেতলে যাওয়া নিয়ে সে যতটা না ভীত, তার থেকে বেশি ভীত পায়ের হাড় ভেঙেছে কিনা সেটা নিয়ে। সত্যিই যদি পা ভেঙে গিয়ে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে।
ভাঙা পা যে এখানে জোড়া লাগানো সম্ভব হবে না এই ব্যাপারে সে নিশ্চিত। নীরু টুকটাক জিনিসগুলো দ্রুত গুছিয়ে রাখছে। সার্ভার রুমের একেবারে কোনায় সবগুলো নিয়ে জড়ো করছে। রিয়েনার ব্যাগটা আর কুড়িয়ে পাওয়া লেসার গানও সেখানেই নিয়ে রাখলো। তারপর পানির বোতল নিয়ে নিরির কাছে এসে বলল, তুমি পানিটুকু খেয়ে ফেলো, আমি আরো পানি নিয়ে আসছি। নিরি শঙ্কিত কণ্ঠে বলল, তুমি আবার বাইরে যাবে? আমাকে যেতে হবে, তা না হলে প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে পারবো না। তাড়াতাড়ি আসবে কিন্তু। এবার 10 মিনিটে আসতে পারবো না, অনেক কাজ। রেনার দেহের সৎকার করতে হবে, পানি আনতে হবে, তোমার ব্যথা কমানোর জন্য আরো কিছু পাতা আনতে হবে। তারপরও যত তাড়াতাড়ি পারো আসবে। ঠিক আছে, তোমার ব্যথার কি অবস্থা? কমছে না, সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। তোমার মূল আঘাত পা এবং হাতে, মাথার আঘাত অতটা মারাত্মক নয়। আমি ফিরে আসছি, আশা করছি তোমার ব্যথা কমাতে পারবো। এবার একেবারে সব কাজ শেষ করে আসবে, বারবার বাইরে যাবে না। আমি চেষ্টা করব। এরপর নীরেনার দেহটা কাঁধে নিয়ে বের হয়ে গেল। নীরের শরীরের ব্যথা থাকলেও কিছুটা ভালো লাগছে এখন। মনে হচ্ছে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। তার এখন বেঁচে থাকার সবচেয়ে বড় আশা নীরো। সে অনুধাবন করছে নীরো আছে বলেই বেঁচে থাকার জন্য সে নতুনভাবে অনুপ্রেরণা পাচ্ছে। তা না হলে এতক্ষণে হয়তো তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো। হঠাৎই বিপ বিপ শব্দ শুনে সজাগ হয়ে উঠল নীরি। রেডিওতে কেউ কথা বলছে। কাটা কাটা কথা শুনে যা বুঝলো তা হলো উদ্ধারকারীর দল এসেছে। প্রথম জনকে বলতে শুনল, আমরা এখন ভূপৃষ্ঠের 7 কিলোমিটার নিচে আছি, একটা লিফটের মধ্যে। লিফটটা এতক্ষণ চলছিল, কিন্তু এখন আর চলছে না। দ্বিতীয় একটা কণ্ঠকে বলতে শোনা গেল, চলছে না কেন? নিচের পথ রুদ্ধ, পাথরে আটকে গেছে। তোমাদের কত নিচে যেতে হবে? জানি না, পথটা আমাদের জানা নেই। নিচে পাথরের সংখ্যা কেমন মনে হচ্ছে? ঘনত্ব অনেক বেশি। দেখে মনে হচ্ছে কেউ এখানে কোনো বিস্ফোরণ ঘটিয়ে পথটা বন্ধ করে দিয়েছে। রোবটেরা কাজটা করতে পারে, কিন্তু রোবটেরা তো সব নিষ্ক্রিয় হয়ে গেছে। সম্ভবত নিষ্ক্রিয় হওয়ার আগে ওরা কাজটা করেছে, যেন কেউ এই পথ দিয়ে নিচে নেমে তাদের কোনো ক্ষতি করতে না পারে। তাহলে নীরি আর রিয়েনাকে উদ্ধার করব কিভাবে? আর কোনো সম্ভাবনা নেই। এখন যে অবস্থা তাতে উদ্ধার কাজ বন্ধ করতে হবে। উদ্ধার কাজ বন্ধ করা কি ঠিক হবে? ওরা যে বেঁচে আছে তার কোনো প্রমাণ তো নেই। যদি বেঁচে থাকার প্রমাণ থাকতো তাহলে না হয় ভাবা যেত, কিন্তু সেরকম নিশ্চিত কোনো প্রমাণ নেই। অবশ্য থাকলেও লাভ হতো না, নিচের পাথর ভেদ করে যাওয়া সম্ভব হতো না। সবচেয়ে বড় সমস্যা, ওরা মাটির কত গভীরে আছে আমরা তা জানি না। সার্ভার রুমের লোকেশনের অবস্থান জানা গেলেও চেষ্টা করা যেত, কিন্তু তা জানা নেই। কাজে এখন আর অভিযান চালিয়ে লাভ হবে না। কমান্ডার হিনুর মৃতদেহ নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তাহলে অভিযান বন্ধ করো, আমি সাইফার অনুমতি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানেই তাহলে অভিযানের সমাপ্তি। এখন আমরা দ্রুত গতিতে উপরে উঠছি। কথাগুলো শুনে নীরি পাগলের মতো হয়ে গেল। উদ্ধারকারী দল ফিরে যাচ্ছে এটা কিছুতেই মানতে পারছে না সে। ওদেরকে ফেরাতে হলে এখনই ওদের সাথে কথা বলতে হবে, কিন্তু কিভাবে বলবে? রেডিও সেটটা যে বেশ দূরে। ওটা রিয়েনার কাছে ছিল। রিয়েনা পড়ে যাওয়ার সময় পিঠ থেকে ছিটকে দূরে গিয়ে পড়েছে। নিরিশ যেখানে আছে সেখান থেকে কমপক্ষে 15 ফুট দূর হবে। এত দূরে যে যেতে পারবে না, কিন্তু তাকে যেতেই হবে, যেভাবেই হোক যেতে হবে। এরকম মানসিক শক্তি নিয়ে সে উঠে বসতে চেষ্টা করলো, কিন্তু পারল না। বাম হাতটা নাড়াতেই পারছে না, পা দুটোকেও নাড়াতে। শেষে শুধু ডান হাতের কনুইতে ভর দিয়ে হামাগুড়ির মতো করে এগোতে চেষ্টা করল, কিন্তু 6 ইঞ্চির এগোতেই তার জীবন বের হয়ে আসার উপক্রম হলো। সে বুঝতে পারছে এক হাতের উপর ভর করে সম্পূর্ণ শরীরকে টেনে নিয়ে যাওয়া অত্যন্তই কঠিন।
শুধু সামরিক প্রশিক্ষণ ছিল বলেই সম্ভব হচ্ছে। ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে সে। অবস্থা এমন হয়েছে, ডান হাতের কনুই থেকেও চামড়া উঠে আসতে শুরু করেছে। তারপরও থামছে না নিরি। এক সময় বাম হাতের ক্ষত থেকে আবার রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু তাতে সে দমল না। সে এগিয়ে চলছে। অবশেষে এক সময় সত্যিই পৌঁছালো রেডিওর কাছে। তারপর কাপা হাতে রেডিওটা নিয়ে নিজের পরিচয় দিয়ে বলতে থাকলো, আমি ওমেগা, আমি ওমেগা টু নিরি বলছি। আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। অবস্থান ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার নিচে। লিফটের নিচে পাথর কেটে তারপর আসো। তোমরা সুড়ঙ্গে পেয়ে যাবে। তখন পথ চিনতে আর অসুবিধা হবে না। একটানা কথাগুলো বলে নিরি দম নিল। ওদিকে কোনো সাড়া শব্দ নেই। নিরি আবার বলল, আমি ওমেগা টু নিরি বলছি। আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। অবস্থান ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার নিচে। কোনো উত্তর নেই। নিরি এবার আর চোখে রেডিওর স্ক্রিনের দিকে তাকালো। দেখলো স্ক্রিনে কোনো সিগন্যাল নেই। তার মানে সে উদ্ধারকারী দলের নেটওয়ার্কের মধ্যেই নেই। এখন রেডিওতে চিৎকার করেও লাভ হবে না। তার কথা কেউ শুনতে পাবে না। সে বুঝতে পারলো উদ্ধার হওয়ার যতটুকু আশা তার ছিল সেটুকুও শেষ। পৃথিবীর খাতায় সে এখন মৃত নিরি, যে কিনা পৃথিবীকে রোবটের হাত থেকে মুক্ত করে পৃথিবীর নারীদের মুক্ত জীবন উপহার দিয়েছে। আজ এ পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।